হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির 50তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। আতঙ্কিত ভঙ্গিতে পায়ের কাছটায় তাকাতে দেখল শশী দুহাতে মায়ের পা চেপে বিছানা কপাল ঠেকিয়ে পুপাচ্ছে কান্নায়। আতঙ্কিত মায়া তাড়াহুড়ো শশীর হাত থেকে নিজের পা ছাড়াতে চেয়ে বলল, আপু কি করছেন? উঠে বসুন, পা ছাড়ুন প্লিজ। শশী সেভাবে মায়ার পায়ে হাত দিয়ে বসে আছে। দুর্বল শরীরে কান্নার শব্দ নিশ্চুপ। মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু ধাক্কা যেমন ভিতর থেকে ভেঙে চুরে গলিয়ে দেয়, ঠিক তেমনি শশীর মন মস্তিষ্ক দুটোই এই মুহূর্তে ভেঙে চুরে ঘায়েল হয়ে আছে। কাচের টুকরোর ন্যায় খণ্ডিত হয়ে আছে শশীর সাজানো গোছানো স্বপ্নগুলো। বুক ফাটা আর্তনাদে সেইভাবে লুটিয়ে পড়ে শশী বলতে লাগলো, সবই তো আমার ছিল মায়া, তাহলে আমার জায়গায় তুমি কিভাবে এসে গেলে? আমার মানুষটা তোমার কিভাবে হয়ে গেল? এসব তো আমার হওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমি ভুল করলাম কোথায়? এই বাড়ি, এই ঘর, এই মানুষগুলো সবই তো আমার আপনজন, তাহলে তোমার কিভাবে হলো? জন্ম থেকে বড় হলাম এই বাড়িতে, আমি ভালোবাসলাম এই বাড়ির ছেলেকে। আমাকে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে এটা আমার শ্বশুর বাড়ি। হৃদ খান আমার ভবিষ্যৎ স্বামী। হৃদের জন্য কখনো কোনো খারাপ রিলেশনে জড়াইনি। কলেজ লাইফে আমার একটা ক্লাসমেটকে আমার ভালো লাগতো। ছোট ছিলাম, আবেগী বয়সে প্রায় 6 মাস প্রেমও করেছিলাম, কিন্তু কখনো কোনো খারাপ কিছুতে জড়াইনি। তবে একটা সময় যখন বুঝতে পারলাম আমি আসলে হৃদকে ছাড়া অন্য কাউকে কখনো ভালোবাসতেই পারবো না, তখন থেকে হৃদকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের দিকে চোখ তুলেও তাকাইনি। আমার অনেকটা বছরের সাজানো গোছানো স্বপ্নে তোমার আগমন ছিল ধ্বংসের ন্যায় মায়া। ঠুনকো হাওয়ায় ঝরে গেল সব। আজ আমি সবকিছু হারিয়ে নিঃস্ব শূন্য হয়ে গেলাম। শশীর কান্নায় মায়া অপরাধ বোধ করল। সে সত্যি কারো সাজানো গোছানো স্বপ্নে ঢুকতে চায়নি, আর না শশীকে কষ্ট দিতে চেয়েছে। মায়া যদি বুঝতো ওর স্বামীকে খোঁজার পিছনে শশী আজকের মতন কষ্ট পাবে, তাহলে সে কখনোই হৃদের খোঁজ করতো না, বরং অনেক আগেই এই সম্পর্ক থেকে পিছিয়ে যেত। মায়া তো নিজেও দেখেছিল হৃদের প্রতি শশীর কেয়ারনেস। কত লেবু পানি খাওয়াতো রোজ। তখন তো মায়া হৃদকে চিনত না স্বামী স্বরূপ। মায়ার ভীষণ মায়া হলো শশীর জন্য। কান্নাও পেল তীব্র অপরাধ বোধে। মায়া দুহাতের মুঠোয় শশীর হাত নিজের পা থেকে সরাতে চেয়ে বলতে লাগলো, আপু প্লিজ এমন বলছেন কেন? আমি সত্যিই আপনার কষ্টের কারণ হতে চাইনি। আমাকে মাফ করবেন সব কিছুর জন্য। আপনি প্লিজ উঠে বসুন। মায়ের কথায় শশীর মাথা তুলে তাকালো। অনেক সময় নিয়ে কান্নার দরুন মায়েরও চোখ মুখ ফুলে আছে। শশী মায়ের চোখের দিকে তাকাতেই গাল ছুঁয়ে টুপ করে অশ্রু জড়ালো নিচে। কষ্টায়িত ভেজা গলায় শশী ফের বলল, আমার স্বপ্ন ভাঙা কষ্টে বুকটা হাহাকার করছে মায়া। মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে গেছি, সর্বত্র হারিয়ে নিঃশেষ হয়ে গেছি। প্লিজ মায়া, আমার সব কিছু আমাকে ফিরে দাও না। আমি আমার সব কিছুর জন্য তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার হৃদ আমাকে ফিরিয়ে দাও। আমি বাঁচতে পারবো না হৃদকে ছাড়া। প্লিজ দয়া করে আমার উপর, আমার আর হৃদের মাঝে তুমি এসো না। আমাদের জীবন থেকে চলে যাও প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ দয়া করো। শশীর হাহাকারের কান্নায় মায়া কেঁদে উঠল। ও কিভাবে ওর স্বামীকে ছাড়া থাকবে? মায়া তো স্বামীর চেহারা না দেখে ভালোবেসেছিল, তাহলে আজ কিভাবে অন্য কারো জন্য সেই স্বামীকে ছেড়ে দিবে? মায়া বুঝতে পারছে শশীর অনেকটা বছরের সাজানো গোছানো স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তাই বলে মায়া তো এখানে অপরাধী নয়। হৃদ খান মায়ার প্রেমিক নয় যে ব্রেকআপ করে নিবে। মায়া হৃদের বিবাহিত বউ, যেখানে প্রেমের মতন চাইলে ব্রেকআপ করা যায় না, তালাক দিতে হয়। মায়া নিজের জীবন থাকতে কখনোই তালাক শব্দ নিজের জীবনে জড়াতে চাবে না। মায়া শশীর দুহাত মুঠোয় নিয়ে বোঝাতে চেয়ে বলল, এসব কি বলছেন আপু? আমি বিবাহিত, আমার ওনার সাথে বিয়ে হয়েছে। আপনি আমার কাছে আমার স্বামীকে ভিক্ষা চাইছেন, যেটা আমি দিতে অক্ষম। প্রেমিক হলে ব্রেকআপ করে নিতাম, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ব্রেকআপ হয় না। আমি পারবো না আপনার কথা রাখতে। মায়ার কথায় শশী দু চোখের পানি ছেড়ে দিয়ে আকুতির স্বরে বলল,
তোমার সামান্য 2 দিনের পরিচয় বিয়ের জন্য হৃদকে ছাড়তে পারবে না, তাহলে ভাবো, আমার 20 বছরের স্বপ্ন ভেঙে তার উপর তুমি ঘর বানাচ্ছ, সেটা আমি কিভাবে মেনে নেব? শশীর কথাটা মায়ের পছন্দ হলো না। মায়া মোটেও কারোর স্বপ্ন ভেঙে নিজের ঘর সাজাচ্ছে না, বরং হৃদকে মায়া চিনতও না, আর না হৃদ চিনত মায়াকে। দুজনের হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে হয়েছিল। কেউ নিজ থেকে চাইতো না এই বিয়েটাকে। পরিস্থিতির দায় কিংবা ভাগ্যের একত্রে লেখা ছিল বলেই দুজনের বিয়ে হওয়ার 2 বছর পরও ওরা একে অপরকে খুঁজে পেয়েছে। এখানে ওরা কেউ ইচ্ছাকৃত কিছুই করেনি, বরং শশী যেটা করছে সেটা ইচ্ছাকৃত। মায়া শশীকে বোঝাতে চেয়ে বলল, আমি আপনার স্বপ্ন ভেঙে নিজের ঘর বানাইনি আপু। আমার ভাগ্যে যে ছিল তার সাথে ঘর বানানোর চেষ্টা করছি, বরং আপনি জোর করে সেটা পেতে চাচ্ছেন যেটা আপনার ভাগ্যে নেই। আপনি মানুষকে মন দিয়েছেন। মায়ের কথায় শশী হা করে নিঃশ্বাস নিল। অতি কষ্টে বুকটা হাহাকার করছে ওর, নিঃশ্বাস আটকে আসছে বারবার। এত বছরের যত্নে গড়া ভালোবাসায় কত সহজে মায়া বলে ফেলল শশী ভুল মানুষকে ভালোবেসেছে এতদিন। যে ভাগ্যে ছিল না তাকে মন দিয়েছে। আসলে কি তাই? যে ভাগ্যে থাকে না সে কেন মনে বসত গড়ে? কেন? শশী মায়ের চোখে চোখ রেখে 2 নয়নের অশ্রু ফেলে অসহায় গলায় মায়াকে বলল, আমি শূন্য, তুমি পূর্ণ। আমি হারিয়েছি, তুমি পেয়েছ। আজ আমি কাঁদছি, হয়তো একদিন চুপ হয়ে যাব। এই ভেবে আমার মানুষটা তোমার, আমার স্বপ্ন তোমার, আমার ভালোবাসা তোমার, তোমার দুঃখ আমার। শশীর চোখে তার অসহায়ত্ব প্রকাশ পেল। ভালোবাসা হারানোর তীব্র বেদনা দেখা গেল। মায়া শশীর দুহাত ধরে রাখা অবস্থায় কিছু বলতে চাইল, কিন্তু তার আগে ভেসে আসলো কারো গম্ভীর কণ্ঠ, নাটক করা শেষ তোর, নাকি আরও বশীকরণ করা বাকি আছে? হৃদের কথায় তৎক্ষণাৎ ধরপড়িয়ে ঘুরে তাকালো জুই ও মায়া। শশীর তেমন ভাবাবেগ দেখালো না, বরং হৃদের কণ্ঠে ব্যর্থ হয়ে নেতিয়ে পড়ল বিছানায় কপাল ঠেকিয়ে। মায়া জুই হৃদকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভয় পেল, বিশেষ করে মায়া। একবার শশীর দিকে তাকাচ্ছে তো অন্যবার ঘুরে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে তাকাচ্ছে। অফিসিয়াল গেটআপে দাঁড়িয়ে হৃদ, হয়তো সবে বাহির থেকে ফিরেছে। গায়ের কালো কোটটা বাম হাতের মুঠোয় চেপে ডান হাত পকেটে গুজে দাঁড়িয়ে শশীকে উদ্দেশ্য করে উক্ত কথাগুলো বলল সে। মায়া হৃদকে দেখে চুপ করে যেতেই হৃদ কক্ষের ভিতর প্রবেশ করতে করতে হাতের কোটটা পিছনে দাঁড়িয়ে থাকা আসিফকে দিতে দিতে ফের শশীর উদ্দেশ্যে বলল হৃদ, হারাই তো তারা যারা পেয়েছিল, তোর কি ছিল যেটা হারানোর এত কষ্ট পাচ্ছিস তুই? হৃদের কথায় শশী নিরুত্তর হয়ে বিছানায় মুখ গুঁজে ফুপাচ্ছে। মায়া একবার শশী অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদ শশীকে উত্তর করতে না দেখে সেও আর কথা বাড়ালো না। এমনিতে সকালের ঘটনাটা নিয়ে মেজাজ খারাপ তার। এখন আবার বাড়ি ফিরে শশীকে মায়ের রুমে দেখবে সে ভাবেনি। মায়া শশীর দুজনের কথাই হৃদ শুনেছে। হয়তো হৃদের আসতে আরও একটু দেরি হলে এখানে কি ঘটতে পারত সেই ধারণা আছে হৃদের। প্রথমে শশী মায়াকে নিজের কথা ইমোশনাল করে বোঝাতে চাইতো হৃদের জীবন থেকে চলে যেতে। বরাবরই মায়া কথা না শুনলে দ্বিতীয় পদক্ষেপ নিত শশী, যেটার ধারণা হয়তো মায়ারও নেই। শশী মেন্টাল পেশেন্ট, সেটা জানার পরেও বাড়ির সবাই কিভাবে শশীকে একা ছেড়ে দিল ওর বউয়ের ক্ষতি করতে। হৃদ শশীর উপর নিজের মেজাজ দেখালো না। পাগলের সামনে কী বা মেজাজ দেখাবে সে? তার চেয়ে বরং তার বউকে নিয়ে সে চলে যাবে এ বাড়ি থেকে। এই বাড়িতে তার বউ আপাতত সেফ না। হৃদ দক্ষ হাত বাড়িয়ে তৎক্ষণাৎ মায়ের হাত টেনে বিছানা থেকে নামাতে নামাতে আসিফকে উদ্দেশ্য করে বলল, আসিফ, জুইকে ওদের বাসায় দিয়ে আয়। জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি জানাতেই হৃদ মায়ের হাত চেপে চলল দরজার দিকে। হৃদের পিছন পিছন আসিফও জুইকে নিয়ে বেরিয়ে আসলো শশীকে কক্ষে রেখে। হৃদ যখন মায়েকে নিয়ে নিচের ড্রয়িং রুম পার হয়ে বেরিয়ে যাচ্ছিল তখন সেখানে খানবাড়ির সকলেই উপস্থিত ছিল। শশীর মা সালমা বেগমও ছিলেন। তিনি রাগে ফুঁসতে থাকেন হৃদ মায়েকে নিয়ে বেরিয়ে যেতে দেখে। মুক্তা হেনা খানের সঙ্গে ছিল, সেও দেখেছে মাইকে নিয়ে হৃদ আর আসিফের সঙ্গে জুই বেরিয়ে যেতে। সকালের ঘটনা পুনরায় তাজা হলো। হৃদের সামনে কেউ কিছু বলতে না পারলেও মুক্তাকে কেউ ছাড়ল না এবার যা তা শোনাতে। শেষ পর্যায়ে সালমা বেগম হাইপার হয়ে যান। শশী যখন মায়ের রুম থেকে নিচে এসে সবার সামনে আবারও অজ্ঞান হয়ে পড়ল তখন। মেয়ের অবস্থা খারাপ দেখে রাগে হিতাহিত অজ্ঞ হয়ে তিনি তেড়ে যান মুক্তাকে মারতে। ছোট বোনকে
বোনকে না পেয়ে বড় বোনের উপর ক্ষোভ প্রকাশ করতে চাইলে হেনা খান আর আরাব খান সেই যাত্রায় বাধা দেয় সালমা বেগমকে। অস্থির উত্তেজিত পরিস্থিতিতে ফাহাদ তখন শশীকে কোলে নিয়ে রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ সালমা বেগমকে ওইভাবে মুক্তার উপর হামলে পড়তে দেখে সে মুহূর্তে থমকে দাঁড়ায় জায়গায়। কয়েক সেকেন্ড থমকানো অবস্থায় গেল ফাহাদের। হুঁশে ফিরে শশীকে নিয়ে উপরে না গিয়ে তৎক্ষণাৎ সোফায় ফেলে সেও রাগের বশে মুক্তাকে নিয়ে বেরিয়ে গেল সোজা। দোষী যারা তাদেরকে কেউ কিছু না বলে সবাই মুক্তাকে কেন দোষ দিচ্ছে? মুক্তা কি ওর বোনকে বলেছিল যে হৃদ খানের সঙ্গে গিয়ে বিয়ে বসতে? সবার মতন মুক্তা হয়তো আজ প্রথম শুনল মায়ার বিয়ে করেছে সেটা। তাহলে সবাই কেন মুক্তাকে হেনস্থা করছে এর জন্য? ওর কি দোষ এখানে? সাহস থাকলে গিয়ে হৃদ খান বা তার বউকে গিয়ে প্রশ্ন করুক কেন তারা বিয়ে করেছে। সেটা না করে সবাই ফাহাদের বউয়ের দিকে আঙ্গুল তুলছে। ফাহাদ মুখ ফুটে কিছু বলে না বলে সবাই কি ওর ভদ্রতার সুযোগ নেবে ওর বউয়ের উপর দিয়ে? তাহলে ফাহাদ কিসের সুপুরুষ হলো যদি সে তার বউয়ের হেফাজতি করতে না পারলো? তাই ফাহাদ ঠিক করলো এই পরিবেশে আর নয়। সে আজ এই মুহূর্তে মুক্তাকে নিয়ে ঢাকা চলে যাবে, এখানে আর নয়। হৃদ মায়াকে নিয়ে নিজের গাড়িতে উঠে বসতেই আসিফ জুইকে নিয়ে উঠল অপর গাড়িতে। পরপর দুটো গাড়ি বেরিয়ে যেতেই ফাহাদ নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে গেল মুক্তাকে নিয়ে। অসহায় অপমানিত হওয়া মুক্তা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে তীব্র অপমানে। আজ পর্যন্ত ওর মা বাবা কেউ ওর গায়ে হাত তোলেনি শত অন্যায়ের পরেও। এমনকি এতদিনের রিলেশনে ফাহাদ পর্যন্ত ওর গায়ে হাত তোলা তো দূর, উঁচু গলায় দুটো কথা পর্যন্ত বলেনি। সেখানে মায়ের জন্য নিজের শ্বশুর বাড়িতে ওকে আজ কত অপমানিত হতে হলো, গায়ে হাত তোলার চেষ্টা পর্যন্ত হয়ে গেল। এই সবই হয়েছে মায়ের জন্য। মায়া কিভাবে পারল ছোট বোন হয়ে মুক্তাকে এই পরিস্থিতিতে ফেলতে? নিশ্চুপ উদাসভঙ্গিতে চুপচাপ নত মস্তিষ্কে বসে মায়া। হৃদ সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে 2-3 বার চোখ ঘুরিয়ে দেখে নিল নত মস্তিষ্কের মায়াকে। সে সমাবেশ থেকে সোজা বাড়ি গিয়েছিল, তাই ফ্রেশ হওয়ার সুযোগ পায়নি। গায়ে সকালের সাদা শার্ট ও কালো প্যান্ট এখনও ইং করা, দুহাতের শার্ট কোনোই অবধি টেনে ভাঁজ করা, বাম হাতে ঘড়ি খুলে ফোনের সাথে গাড়ির ডেস্কের উপর রাখা, দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরানোতে দুবাহু শক্ত পেশি ফুলে শার্ট ছিঁড়ে খুঁড়ে যেন বেরিয়ে আসতে চাইছে। মায়া 2-1 বার আর চোখে হৃদকে দেখে পুনরায় নিচে তাকালো। হৃদকে কথা বলতে না দেখে কোলের উপর 2 হাতের দিকে তাকিয়ে অনেক সময় পর মিনমিন গলায় মায়া বলল, শশী আপু মনে হয়। হৃদ মায়ের কথাটা শেষ করতে না দিয়ে শক্ত গলায় বলল, কার কি মনে হলো সেটা আপনার দেখার দরকার নেই ম্যাডাম। আপনার জামাই কি চায় সেটা দেখেন শুধু। আপনার জীবনের লক্ষ্য শুধুমাত্র আপনার জামাই হবে, অন্য কিছু নয়। যতদিন আমি বেঁচে আছি আমার থেকে আপনাকে আলাদা করার সাহস কারো বাপেরও নাই। যে আপনার দিকে আঙ্গুল তুলবে আমি তাকে সোজা উপরের টিকিট ধরায় দিব। আমার তুমি ছাড়া চলবে না, একদমই চলবে না। আই নিড ইউ অ্যান্ড আই মিন ইট। হৃদের কথায় মায়া চুপ করে গেল। মায়া জানে এরপর কি হবে। আজকে যা হয়েছে নিশ্চয় এতক্ষণে মায়ের পরিবারে সে খবর পৌঁছে গেছে। আচ্ছা, মায়ার পরিবার কিভাবে রিয়্যাক্ট করবে এসব ব্যাপারে? যত কিছু হোক, মায়া ওর স্বামীকে কোনো কিছুর জন্য ছাড়বে না। বিয়ে তো ওরা অনেক আগেই করে ফেলেছে। ভুল যেহেতু হয়েছে তাই দরকার হলে মায়া সবার পায়ে পড়ে ক্ষমা চাইবে, তারপরেও স্বামীর সঙ্গ ছাড়বে নাও। মায়া ভয়ে ভয়ে হৃদ থেকে জানতে চেয়ে বলল, আমাদের বাড়িতে মনে হয় এতক্ষণে বিয়ের খবরটা পৌঁছে গেছে, তাই না? আপনি কিছু জানেন এই ব্যাপারে? হৃদ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, খবর না পৌঁছালেও পৌঁছে যাবে দ্রুত। আমি পৌঁছাবো সেই খবর। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। তোমার কলেজে ট্রান্সফার ঢাকা করাবো। বি রেডি, প্রস্তুত হও সব কিছুর জন্য। হৃদের ইঙ্গিতমূলক কথায় মায়া আঁতকে উঠল। মায়া মোটেও প্রস্তুত নয় দুজন একত্রে থাকার জন্য। সেজন্য মায়া আতঙ্কিত ভঙ্গিতে আপত্তি জানাতে চেয়ে বলল, কি বলছেন এসব? আমি পারবো না। তোমার মতামত চাইনি, আমার ডিসিশন জানিয়েছি। প্লিজ সেট আপ। হৃদের ধমকে মায়া গাল ফুলিয়ে বসল। হৃদকে আর রাগাতে চাইল না সে। এমনিতে সবাই জেনে গেছে ওদের সম্পর্কে। এখন নিশ্চয়ই হৃদ মায়াকে সময় দিবে না আলাদাভাবে। মায়া মন খারাপ করে জানতে চাইল, আমি কি আপনার মার সাথে থাকব? হৃদ আগের ন্যায় বলল, না, আমার সাথে। মায়া কপাল কুঁচকে হৃদের দিকে তাকিয়ে সন্দেহ করে বলল, আপনি কি আমাকে আপনার ওই আলাদা বাড়িতে রাখতে চাইছেন কোনোভাবে?
রাখতে চাইছি না, তুমি সেখানেই থাকবে আমার সাথে। মায়া নাখোশ স্বরে তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, অসম্ভব। আমি আপনার সাথে ওই বাড়িতে একা থাকবো না কখনো। আমি আপনার আম্মুর সঙ্গে থাকবো, নয়তো না। হৃদ গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে মায়ের দিকে তাকালো কপাল কুঁচকে। একটা ভ্রু উঁচিয়ে বলল, বিয়ে করেছি আমি বউকে মার সাথে রাখার জন্য? আমার বউ আমার সাথে থাকবে। মায়া জেদ করে বলল, আমি এত কিছু জানি না, আমি আন্টির সঙ্গে থাকবো, নয়তো না। হৃদ মায়ের কথায় সামনের দিকে ঘুরে গেল। ড্রাইভিংয়ে মনোযোগ দিতে দিতে বলল, কথা কিছু বুঝে শুনে বলেন ম্যাডাম। আমার মধ্যে কিন্তু লজ্জার সিস্টেমটাই ডাউনলোড নেই, চাইলে চেক করতে পারেন। আপনি যার সাথে ঘুমান তার ঘর থেকে ধরে আনবো আমি, সেটা নিশ্চয়ই আপনার জন্য ভালো হবে না, রাইট? হৃদের কথায় মায়ার নাক মুখ ছিটকে বলল, আপনি এত নির্লজ্জ! ছি! সমাজে আমি এমনি বদনাম, বউয়ের জন্য না হয় আরও একটু বদনাম হলাম, সমস্যা কই? মায়া বুঝতে পারছে হৃদের সঙ্গে তর্কে সে পারবে না, তাই সে আপোষে হার মেনে নিয়ে বলল, আমরা এখন কই যাব? আমার ফ্ল্যাটে। মুরাদপুরে? কতদিন থাকবো? 2 দিন। কেন? কাজ আছে। কি কাজ? হৃদ মায়ের কথার উত্তর না দিয়ে গাড়ির স্টিয়ারিং ঘুরাতে লাগলো। হৃদকে উত্তর দিতে না দেখে মায়া বুঝতে পারলো মায়ের কথার উত্তর হৃদ দিবে না। মায়া চুপচাপ বসে থাকতে না পেরে হৃদের ফোন চাইতেই হৃদ হাত বাড়িয়ে ডেস্কের উপর থেকে নিজের ফোনটা মায়াকে দিল লক খুলে। মায়া হৃদের ফোন হাতে নিতে প্রথমে গ্যালারিতে ঢুকলো কি আছে তা দেখতে। সচরাচর হৃদের ফোনে তেমন কিছুই থাকে না, তাই মায়াও তেমন কিছুই পেল না। শুধু হোয়াটসঅ্যাপ ফোল্ডারে মায়ার বেশ কিছু ছবি দেখল, যেগুলো মায়া নিজের সময়ে সময়ে হৃদকে পাঠিয়েছিল সেগুলো। হৃদের নিজের ছবিও নেই ফোনে, সচরাচর সে কখনো ছবি টবি তোলে না, যার জন্য ফোনে তেমন ছবিও দেখা যায় না। তবে মায়া ভারী আশ্চর্য হলো কিছু একটা দেখে। হৃদের ফোনের ক্যামেরা ফোল্ডারে মায়ের বেশ কিছু নতুন ছবি দেখল, যেগুলো মায়া কখনোই পাঠায়নি হৃদকে। এমনকি মায়া জানেও না মায়া এসব ছবি হৃদের ফোনে আছে সেটা। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো মায়ের অজান্তে তোলা হয়েছে বিভিন্ন সময়ে। মায়া গুনে গুনে 9টা ছবি পেল ওর নতুন, তার মধ্যে প্রায় সবগুলো ছবি কলেজ ড্রেস পরা। একটা ছবি মায়াকে ভীষণভাবে চমকিত করলো। সেই সঙ্গে ছবিটা দেখে মনে পড়ে গেল মায়ের সে প্রথম দিনের দেখা পাঞ্জাবিওয়ালা হৃদ খানকে। নীল শাড়িতে মায়া কলেজের করিডোরে দাঁড়িয়ে হাতের ছুরিগুলোর দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে মায়া ছবি তোলার জন্য এমনভাবে দাঁড়িয়েছে, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ছবিটা। মায়া নিজেকে এই ছবিতে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু এই ছবিটা তুলল কখন? মায়ার হৃদের সাথে প্রথম দিনের সাক্ষাৎকার ছিল কলেজের সেই নবীনবরণ অনুষ্ঠানে। তখন তো কেউ কাউকে চিনত না, তাহলে হৃদের ফোনে মায়ের তখনকার ছবি আসলো কোথা থেকে? এই ছবিটা তো মায়ের কাছেও নেই। তাহলে মায়া হৃদের দিকে ফোনটা দেখাতে দেখাতে ভারী আশ্চর্যের ন্যায় বলল, এই ছবিটা আপনার ফোনে কিভাবে আসলো? এটা তো আমাদের প্রথম দিনের সাক্ষাৎকারের ছবি ছিল, তাই না? আপনি তখনকার ছবি কই পেলেন? হৃদ জানতো মায়া হৃদের ফোনে এই ছবি দেখে এমন কিছু একটা প্রশ্ন করবে, সেজন্য হৃদের মধ্যে তেমন ভাবাবেগ দেখা গেল না মায়ের প্রশ্নে, বরং স্বাভাবিকের ন্যায় স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল, তুলেছিলাম সেজন্য পেয়েছি। মায়া অস্থির ভঙ্গিতে বলল, তুলেছিলাম মানে? আপনি তুলেছেন এটা? হ্যাঁ। আপনি তখন আমাকে চিনতেন না? তাহলে? সন্দেহ হয়েছিল। কি সন্দেহ করেছিলেন? আমি আপনার বউ হতে পারি এটা? হৃদের কথায় মায়ের মাঝে তীব্র থেকে তীব্রতর কৌতূহল দেখা গেল সবকিছু জানতে। সে বারবার প্রশ্ন করে বলল, আপনার আমার চেহারা মনে ছিল? আপনি তো বিয়ের রাতে ঠিকঠাক আমাকে দেখেননি মনে হয়। মনে ছিল না বলে সেজন্য বারবার তোমাকে তোমার পরিচয় জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি ঘুরে ফিরে আমাকে মিথ্যে বলে যাচ্ছিলে। তোমার সম্পর্কে সত্যিটা আমার জানা ছিল না বলে আমার অনেকটা দিন লেগেছে তোমাকে খুঁজে বের করতে। হৃদের কথায় মায়ের মাঝে আরও অস্থির উত্তেজনা দেখা গেল। আপনিও আমাকে খুঁজেছেন? আল্লাহ, আমি তো জানতামই না। কবে থেকে খুঁজেছেন? হৃদ মায়ের এই প্রশ্নের উত্তরটা দিতে না চেয়ে তেড়ামি করে বলল, জানি না। মায়া অস্থির ভঙ্গিতে পুনরায় বলল, প্লিজ প্লিজ বলুন না, এমন করছেন কেন? কবে থেকে খুঁজছেন আমাকে? আমাদের বিয়ের পরদিন থেকেই? না। তাহলে কবে থেকে? তোমাকে দেখার পরে মনে হয়েছে তোমার খোঁজ করা উচিত। মায়া পরপর প্রশ্ন করে বলল, তাহলে আমাকে কবে খুঁজে পেলেন? কবে জানতে পারলেন আমি আপনার বউ? যেদিন সকালে থাপ্পড় খেয়েছিলে সেদিন।
হৃদের কথায় মায়া উৎসাহিত মুখটা ফুস করে নিভে গেল। মনে পড়ে গেল হৃদের হাতের 3-3টে থাপ্পড় খাওয়ার কথাটা। কেউ যে হারিয়ে যাওয়া বউকে খুঁজে মারতে পারে তা জানা ছিল না ওর। কই, মায়া তো হৃদকে মারেনি, বরং স্বামীকে খুঁজে পেয়েছিল বলে পাগল পাগল হয়ে জড়িয়ে ধরেছিল। আর মায়ের তেরা স্বামী কী করলো? ওকে মারলো? কই, সে মায়াকে আদর করবে, বউকে চিনতে পেরেছে বলে, তা না করে উল্টো মায়াকে মারল। মায়া মন খারাপ করে হৃদকে পুনরায় প্রশ্ন করে বলল, আপনি সেদিন আমাকে ওইভাবে মারলেন কেন? হৃদের উত্তর আসলো তৎক্ষণাৎ, কারণ ছিল তাই। কি এমন কারণ ছিল যে হারিয়ে যাওয়া বউকে খুঁজে পাওয়ার পরেও মারতে হবে আপনার? একটু আদরও তো করতে পারতেন, তাই না? তুমি আদরের মানুষ না, তাই মেরেছি। আদর করতে না পারেন, অন্তত আপনি সত্যিটা জানার পর আমাকে জানাতে পারতেন, তাই না? মায়ের কথায় হৃদফের কপাল কুঁচকে মায়ের দিকে তাকাতে তাকাতে বলল, তুমি আমাকে জানিয়ে পালিয়েছিলে সেদিন রাতে যে আমি জানাবো? আমি জানাইনি বলে আপনি জানাবেন না? আপনি তো দেখেছিলেন আমি কতটা পাগল পাগল হয়ে আপনার খোঁজ করছিলাম, তাই না? তো তুমিও তো দেখেছিলে আমি সেদিন রাতে অসুস্থ ছিলাম, তারপরেও তো অজ্ঞান অবস্থায় আমাকে পেলে এসেছিলে, তাই না? হৃদয়ের কথায় মায়ার অপরাধ বোধ হলো। মায়া ফের মন খারাপ করতে করতে বলল, আমি আপনাকে ফেলে আসতে চাইনি। আমি তখন অনেক ভয় পেয়েছিলাম, সেজন্য ভয়ে ভয়ে শেষ রাতে পালিয়ে গিয়েছিলাম যাতে কেউ আমাকে খুঁজে না পায়। হৃদ সামনের দিকে ঘুরে যেতে যেতে বলল, ব্যাস এতটুকুই? আপনি চেয়েছেন যাতে আমি আপনাকে খুঁজে না পাই, সেজন্য আমিও ধরা দেইনি, আপনার খোঁজা অপেক্ষার ছিলাম। আপনি অনেক পাষাণ, নিষ্ঠুর, আমাকে একটুও ভালোবাসেন না। আপনাকে ভালোবাসার জন্যই সঙ্গে নিয়ে যাচ্ছি ম্যাডাম। আপনার কি কি ভালোবাসা চাই সেটা লিস্ট করুন মনে মনে, সব রাতে পোষায় দিব। হৃদের কথায় মায়া থমথমে খেয়ে বসল। হঠাৎ হৃদ এমন কিছু বলবে তা মায়ের ধারণাতেও ছিল না। মায়া হৃদের কথায় নাক মুখ ছিটকে বলল, ছি। কি ছি? আমাকে লিঙ্ক পাঠাতে আপনার ছি মনে হয় না, আর আমি কিছু বললেই ছি? ইন্টারেস্টিং। হৃদের কথায় মায়া খেপে যাওয়ার মতন করে বলল, মিথ্যা বলেন কেন? কিসের লিঙ্ক পাঠিয়েছি আপনাকে? মায়ের কথায় হৃদ হেয়ালি করে বলল, আচ্ছা তাই, মেসেজ অপশনে যান, এখন আপনার পাঠানোর লিঙ্ক আছে সেখানে। রাতের জন্য রেখে দিয়েছি আপনার সব লিঙ্কগুলো, সবগুলো একত্রে অ্যাপ্লাই করব তাই। হৃদের মুখে মেসেজ অপশনের নাম শুনতে মায়ার রাফার পাঠানো মেসেজগুলোর কথা মনে পড়ে গেল। মায়া নিজেও জানে না সেদিন রাফা হৃদকে কী পাঠিয়েছিল। মায়া হৃদের সঙ্গে কথা না বাড়িয়ে তৎক্ষণাৎ ঢুকলো মেসেজ অপশনে রাফার পাঠানো মেসেজগুলো দেখতে। পরপর 3টা মেসেজ রাফা পাঠিয়েছিল সেদিন, বাকিগুলো মায়ার। মায়া রাফার লাস্ট 3টা মেসেজ পড়ে চোখ কপালে উঠল। সবগুলো আস্তাগফিরুল্লাহ মার্কা কথাবার্তা। ছি, এত নোংরা কথা কেউ কাউকে লিখে পাঠায়? সবগুলো কথা কেমন নোংরা আর গা শিউরে ওঠার মতন। ছি। মায়া দাঁতে দাঁত চেপে রাবার পাঠানো লাস্ট লিঙ্কটাতে ক্লিক করতে মায়াকে গুগল 18+ ওয়েবসাইটে নিয়ে যেতে অনাকাঙ্ক্ষিত কিছু ভিডিও দেখে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল হাতে ফেলে। ভাগ্যক্রমে সে ফোন গিয়ে পড়ল হৃদের পায়ের উপর। ফোনের স্ক্রিনে তখনও ভিডিও প্লে হচ্ছিল, সেই সাথে কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ। মায়া এক প্রকার চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে বসলো সিটের উপর। দুকালে হাত দিয়ে তওবা করতে করতে বলতে লাগলো, ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আপনি এত খারাপ, এসব দেখেন, ছি, ইয়াক। মায়ের কথায় হৃদ ঘাড় বেঁকে কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। তাকে লিঙ্ক পাঠিয়ে এখন তাকে দোষারোপ করছে সব কিছুর জন্য। বিষয়টা কেমন হয়ে গেল না? হৃদ গাড়ির স্পিড কমে আনলো, দৃষ্টি নত করে পায়ের দিকে তাকালো। সেখানে স্পষ্ট দেখা গেল কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য। হৃদের দেখা দেখি মায়াও তাকালো সেই দিকে, ছি ছি করতে করতে। ফোনের স্ক্রিনে চোখ পড়তে আবারও আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে চিল্লাতে লাগলো। হৃদ এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঝুঁকে নিচে থেকে ফোনটা উঠালো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্বেচ্ছায় ফোনের ভলিউম বাড়িয়ে মায়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, তুমি চাইলে কন্টিনিউ করতে পারো, রাতের জন্য কাজে দিবে। মায়া তৎক্ষণাৎ নাক মুখ ছিটকে হৃদের থেকে দূরে সরে বসলো, গাড়ির সাথে সিটিয়ে, আর উত্তেজিত গলায় বলল, ছি, সরান এইটা, আমি আপনার সাথে যাব না, আপনি অনেক খারাপ, কিসব দেখেন, ছি, গাড়ি থামান, থামান বলছি, অসভ্য লোক। হৃদ মায়ার কথা শুনল না, বরং ফোনটা বন্ধ করে ডেস্কের উপর ঢিল মেরে রাখতে রাখতে বলল, সরি জান, আপাতত ফুল মুডে আছি, গাড়িতে তোমার শ্বশুর বাড়ি গিয়ে থামবে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি আরিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।